জমিদার রঞ্জন কুমারের জমি জমার পরিমাণ ঠিক কত তা তিনি নিজেও হয়তো ঠিকভাবে বলতে পারবেন না। বিলাসবহুল জীবনযাপন তার। বাড়িতে 7-8 জন কাজের লোক তার। সংসারে তার পত্নী আমিনা আর একমাত্র কন্যা পুবালি। বলছি এবার তো মেয়ের জন্য পাত্র দেখতে হবে। এই গায়ের অন্য কোনো মেয়ের এত বয়স অবধি কুমারী থাকে না। মেয়েটা তো এবার বিয়ে দিতে হবে। অনেক বয়স কোথায় হলো, সবে তো 14 কিংবা 15। 14 থেকে 15 নয় মশাই, আপনার মেয়ের বয়স 22। এমনই হয়, বুঝলে তো, এমনই হয়। মেয়ের বয়স বাবার চোখে পড়ে না, নজরেই আসে না। 22? সত্যি বলছো গিন্নি? এই না সেদিন মেয়ের অন্নপ্রাশন হয়ে গেল। আপনার মেয়ের বয়স আপনার নজরেই পড়ে না। সেটা আজ থেকে আরও 22 বছর আগের ঘটনা। এখন এসব কথা রাখো তো, মেয়ের জন্য পাত্র দেখো। মেয়ে আমার রূপে গুণে সরস্বতী। এমন মেয়ের যোগ্য পাত্র খুঁজে পাওয়া চারটিখানি কথা নয়। না গিন্নি, বিয়ে করে আমার মেয়ে পরের ঘরে চলে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। আমার মেয়ে আমার কাছেই থাকবে। দেখো দেখো, অবুঝের মতো কথা বললে হবে? মেয়ে কি আজীবন ঘরে রাখার জিনিস? মেয়ে তো পরের ঘরে বিদায় দিতেই হবে। এইখানে কিসের অভাব? ও এখানে কেন থাকবে না? পরের ঘরে কেন থাকতে যাবে? তোমার কি মনে হয় আমার বাবার ঘরে কি অভাব ছিল? তা দেখে বাবা আমাকে তোমার ঘরে পাঠিয়েছে? আমি কি তাই বললাম নাকি? আমার মেয়ে আমার কাছে থাকবে, ব্যাস। কি গো সখী, খুব বউ সাজার শখ বুঝি? হ্যাঁ গো সখী, বউ সাজলে আমাকে যে কেমন লাগবে বলো তো? তুমি তো এমনিতেই সুন্দরী, বউ সাজলে একদম পরীর মতো দেখাবে। হ্যাঁ, তুই যা বলছিস একটু বাড়িয়েই বলছিস। যা, একদম বাড়িয়ে বলছি না। এই রাজ্যের তো কত যুবক তোর প্রেমে হুমড়ি খেয়ে পড়ে আছে। আমার ইচ্ছা কোনো এক রাজার কুমার পক্ষীরাজ ঘোড়ায় চেপে আমাকে নিতে আসবে। আমি বউ সেজে থাকবো, সুন্দর একটা সংসার হবে আমার। আমার ছোট ছোট 4-5টা ছেলে মেয়ে হবে। তারপরে তাদের ঘরে আরও ছেলে মেয়ে হবে। তুই নানি হবি। একদম রে, একদম। কথা থামিয়ে পুবালি ভ্রু কুচকে মোহনার দিকে তাকালো। বুঝতে পারলো মোহনা মজা নিচ্ছে। তুই মজা নিচ্ছিস না? দাঁড়া দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। আড়াল থেকে কিছু কথা কানে যায় আমিনার। তিনি বুঝতে পারেন মেয়ের সংসার করার তীব্র ইচ্ছার কথা। তিনি নিজেও চান মেয়ে বিয়ে করে সংসারী হোক। মেয়েকে বিদায় দিতে কষ্টও হবে তার, কিন্তু সমাজের নিয়ম তার অমান্য করা যায় না। কিছু ভাবছেন? মেয়েটার ঘরের পালঙ্কটার অনেক বয়স হলো। ওই ঘরের পালঙ্কটা এবার পাল্টাতে হবে, পুরনো হয়ে গেছে। শুধু পালঙ্ক না, মেয়েটার বয়স হয়েছে, 25-এ পা রাখলো। এবার তো বিয়ের ব্যবস্থা করুন, অন্তত পাত্র দেখা তো শুরু করুন। যোগ্য পাত্র পেতে তো সময় লাগবে। আবারও সেই এক কথা। আমি বলেছি তো, আমার মেয়ে কোথাও যাবে না। আমার মেয়ে চিরকাল আমার কাছেই থাকবে। আমার মেয়েকে আমি চিরকাল আমার কাছেই রেখে দেব। সে কি, মেয়ের বিয়ে দিতে হবে না? মেয়ে তো কিছুকালের অতিথি, আরেকজনের আমানত। না, আমি আমার মেয়েকে ছাড়তে পারবো না। প্রয়োজন পড়লে বিয়ে দিয়ে ঘর জামাই রেখে দেব। সেদিন এই কথা শুনে খুব হেসেছিল আমিনা। খুব আদরে লেগেছিল বিষয়টা, কিন্তু আজ তার সেটা এই পর্যায়ে নেই। মেয়ের প্রতি তার তীব্র ভালোবাসা মেয়ের অকল্যাণী ডেকে আনছে, সেটা তিনি কিছুতেই বুঝতে পারছেন না।
আপনার সাথে কথা বলাই বৃথা। ঠিক আছে, মেয়ের বিয়ে আমি দেব, তবে শর্ত একটাই, বিয়ের পর ছেলেকে ঘর জামাই হিসাবে এখানেই থাকতে হবে। তা কি করে হয়? কোনো ছেলে কি রাজি হবে ঘর জামাই থাকতে? আত্মসম্মানেরও তো একটা বিষয় আছে। কেন, সমস্যা কোথায়? এত বড় জমিদারি আমার, এত সহায় সম্পত্তি, এগুলো কে ভোগ করবে? আমাদের তো কোনো ছেলেও নেই। আমার মেয়ে আর তার বরই সব পাবে। ঠিক আছে, দেখুন, যা ভালো মনে হয় তাই করুন। তুই কি শুনেছিস? জমিদার মশাই কি ঠিক করেছেন? হ্যাঁ, শুনেছি। আমার জন্য পাত্র খোঁজা হচ্ছে। শর্ত একটাই, পাত্রকে ঘর জামাই হিসাবে এখানে থাকতে হবে। কিন্তু কোনো ছেলে কি পাওয়া যাবে যে কিনা ঘর জামাই হিসেবে থাকতে রাজি হবে? জানি না রে, আর রাজি হলেও বা কি? সে তো রাজি হবে বাবার এই সহায় সম্পত্তির লোভেই। আমাকে কি আর ভালোবাসবে? আমাকে তো ভালোবাসবে না। জমিদার মশাইকে বুঝিয়ে বল না তুই। বাবা আমার প্রতি ভালোবাসা সবসময় অন্ধ হয়ে গেছে রে। বাবাকে বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। আমিও বাবাকে খুব ভালোবাসি। আমার বাবাকে কষ্ট দিতে পারবো না আমি। তাই বলে নিজের করে পাওয়া একটা সংসারের স্বপ্ন এভাবে নষ্ট করে দিবি? কিছু বলবি না? তোর কপালে হয়তো সংসারই নেই রে। সেসব বাদ দে, তোর বাচ্চাটা কেমন আছে বল? কত বছর যেন হলো ওর? এই তো সবে 2 বছরে পা রাখলো। ওকে নিয়ে আসলি না কেন? ওর দাদির সাথে ছিল, আমি ভাবলাম তোর সাথে একটু দেখা করে আসি। তুই কখনো তোর ছেলেকে আমার সামনে আনিসনি। তুই কি ভাবিস আমি তোর সাজানো সংসার দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলবো, কষ্ট পাবো? এ মা, ছি 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 ছি, এমনটা মোটেও নয়। আমি কালকেই ওকে তোর কাছে নিয়ে আসবো। এভাবে আরও 2 বছর কেটে গেল। জমিদার বাড়িতে স্বয়ম্বর সভার আয়োজন করা হয়েছে। জমিদার মশাই, এখনো তো কেউ আসলো না। আসবে গিন্নি, চিন্তা করো না। কেটে গেল আরও কিছুক্ষণ। পুবালিও অপেক্ষা করছে কেউ আসবে বলে, অথচ কেউ আসলো না। হতাশায় মুখ ছেয়ে গেল পুবালির। অনেক পাত্রই পুবালির সৌন্দর্যের জন্য বিয়ে করতে আগ্রহী হলেও শর্তের জন্য কেউ আসলো না। তবে কি সত্যি তার সংসার করা হবে না? মোহনার কথাই কি সত্যি হবে? আপনি আপনার গো ত্যাগ করেন জমিদার মশাই। আপনি আপনার মেয়ের জীবন নষ্ট করে দিচ্ছেন নিজের হাতেই। আমি নষ্ট করছি? আমি আমার মেয়েকে ভালোবাসি। আপনার কি মনে হয় আমি আমার মেয়েকে ভালোবাসি না? বাসি, খুব বেশি ভালোবাসি। তবে ভালোবাসার দোহাই দিয়ে তার জীবন নষ্ট করতে পারবো না। রঞ্জনের মুখে হতাশার ছাপ পড়ল। এবার যেন সত্যি অপরাধবোধ ঘিরে ধরল তাকে। তিনি বললেন, তুমি ঠিকই বলেছ গিন্নি, আমি ঠিক করিনি। আমার মেয়ে তো সত্যি আরেকজনের আমানত। মেয়েকে যে পরের ঘরে দিতেই হবে। এবার পূর্বালীকে বিয়ে করলে জামাই ঘরে থাকতে হবে এমন শর্ত তুলে দিন। ঠিক আছে, তাই হবে। এবার আর কোনো শর্ত রইল না। আবার স্বয়ম্বর সভার আয়োজন করা হলো, কিন্তু এবার পাশে বসা জমিদারের কন্যা পুবালির রূপ আগের মতো সুন্দর ছিল না। চিন্তায় হতাশায় খাওয়া দাওয়া ঠিকভাবে না করার জন্যে তার চোখের নিচে কালি পড়েছে, মুখে ব্রণ। এবার যে কজন পাত্র এসেছিল তারা কেউই পুবালিকে বিয়ে করতে আগ্রহী হলো না। আমি তোর জীবন নষ্ট করে দিলাম রে মা। আমার অতিরিক্ত ভালোবাসা তোর জন্য কাল হয়ে দাঁড়ালো। ওই সব বলবেন না বাবা, আমার কষ্ট হয়। আপনার কোনো ভুল নেই। আমি জানি রে মা, তোর খুব সংসার করার শখ ছিল, তাই না রে?
এসব থাক বাবা, এখন আর আমার কোনো শখ নেই। আপনি বেশি কথা বলবেন না, আপনার কষ্ট হবে। তুই আমাকে ক্ষমা করে দিস মা। অস্পষ্ট ধীর কণ্ঠে পূবালি বলে, আমি আপনাকে ক্ষমা করতে পারবো না বাবা, ক্ষমা করতে পারবো না। এক গায়ে ছিল এক জমিদার প্রতাপ নারায়ণ। জমিদারের পরিবারে ছিল তার স্ত্রী আশালতা আর এক ছেলে সুকুমার। কোনো কিছুর অভাব ছিল না তার, সুখেই দিন যাচ্ছিল তার। কিন্তু একদিন এক দুর্ঘটনা তার সুখের দিনগুলোকে বিভীষিকাময় করে তোলে। কই গো গিন্নি, জলদি এসো, আমার চাদরটা দিয়ে যাও তো, বের হতে হবে। সব কাজেই তোমার দেরি হওয়ার অভ্যাসটা আর গেল না। সারাদিন করোটা কি? হ্যাঁ আসছি, চাদরটা খুঁজে পেতে দেরি হচ্ছিল, তাই দেরি হয়ে গেল। মূলত জমিদারের তাড়াহুড়া আর কথা শোনানোর জন্য কিছুটা মন খারাপ ছিল আশার। তাকে প্রায়ই সামান্য কারণে কথা শোনানো হয়, এজন্য অনেকটা বেখেয়ালি তাড়াহুড়ো করতে গিয়ে পা পিছলে যায় জমিদারের গিন্নির। এসব ঘটলো কি করে? কিভাবে আর? তোমার মা কি কোনো কাজ ঠিকমতো করতে পারে? সব কাজেই তার তাড়াহুড়ো, একটু সাবধানে চলাফেরা করলে কি হয়? এজন্যই গড়িয়ে পড়ে গেছে সিঁড়ি থেকে। আশার ভীষণ খারাপ লাগে। তার একবার বলতে ইচ্ছা করলো তার ভুলের জন্য না, বরং প্রতাপের তাড়াহুড়োর জন্যই, নানান কথা শোনানোর জন্যই সে জলদি নামতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গেছে। ডাক্তার এসে দেখে গেল, আর এই দুর্ঘটনার জন্য সবচাইতে বেশি ক্ষতি হলো আশার। সামনের দুইটা দাঁত পড়ে গেছে তার, সেখান থেকে রক্তও বের হচ্ছে। রক্ত থামানোর ব্যবস্থা করা হলো। এভাবেই কেটে গেল কয়েকদিন। তোমার কি আর কিছু লাগবে? সামনের দাঁত না থাকার জন্য তার কথাগুলো কেমন যেন অদ্ভুত শোনাচ্ছিল, আর তাছাড়া তাকে দেখতেও খুব একটা ভালো লাগছিল না। আর কিছু বলতে হবে না, তুমি সামনে থেকে যাও তো। তোমার ফোগলা দাঁত দেখে গেলে আমার দিনটাই খারাপ যাবে। এইভাবে কেন বলছো? আমি কি ইচ্ছে করে দাঁতগুলো ফেলে দিয়েছি নাকি? একটা দুর্ঘটনার জন্যই তো দাঁতগুলো পড়ে গেছে। তোমার ভুলের জন্যই দাঁতগুলো পড়েছে। দেখো তো তোমাকে কি বিদঘুটে লাগছে। কখনো কি আয়নায় নিজের মুখটা দেখেছ? আমার মাকে সামনের দুটো দাঁত ছাড়া অসম্ভব সুন্দর লাগে। তুমি কি কখনো নিজের মুখ আয়নায় দেখেছো? তোমার চাইতে শতগুণে সুন্দর আমার মা। তোমাকে আমি বারবার বলি আমার মাকে অপমান করে আর কথা বলবে না, কিন্তু তবুও তুমি শুনছো না। সুকুমার, বাবার সাথে কেউ এইভাবে কথা বলে? মাপ চাও, মাপ চাও বাবার থেকে। তাহলে কি নিজের স্ত্রীর সাথে কেউ এভাবে কথা বলে? তুমি কিন্তু বেয়াদবি করছো। বেয়াদবি করতে বাধ্য হচ্ছি। আমি ছোট থেকে দেখে আসছি বাবা প্রায়ই তোমাকে ছোট করে কথা বলে। এই যে এখন দুর্ঘটনার পরে তোমার সাথে যা ঘটেছে, আমি কাজের লোকের থেকে শুনেছি বাবা তখনও তোমাকে খুব তাড়াহুড়ো করতে বলেছিল, কথা শোনাচ্ছিল, আর সেজন্যই তুমি পড়ে গিয়েছিলে। তোমার যদি আরও কোনো খারাপ কিছু হয়ে যেত সেটা ক্ষতিপূরণ কিভাবে হতো? তুমি কিন্তু এবার বেশ বাড়াবাড়ি করছো সুকুমার। সবসময় মায়ের হয়ে ওকালতি করাটা বন্ধ করো। মায়ের হয়ে ওকালতি করছি কারণ মা নিজের হয়ে কখনো কথা বলতে পারে না। যতদিন পর্যন্ত মা নিজের হয়ে কথা বলছে না ততদিন পর্যন্ত আমি মায়ের হয়ে কথা বলবো।
তোকে আমি এইসব শিখিয়েছি বাবার সাথে বেয়াদবি করতে? কেন কেন করিস এরকম? আমি তো তোমার জন্যই এমনটা করি মা। তোমাকে বাবা কত অপমান করে, আর এই যে দাঁত পড়ে গেছে, এতে তোমার দোষ কোথায়? তবু বাবা এখন তোমার সাথে ঠিকভাবে কথা বলে না, এমনকি তোমার মুখের দিকে ঠিকমতো তাকায়ও না। তুমি বলো এসব আমার সহ্য হয়? তুমি নিজে কেন বাবার প্রতিবাদ করো না? তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা, নয়তো আরেকটা চড় খাবি। ঠিক আছে, আমি যাচ্ছি, তবে এখন থেকে নিজের কথা নিজে বলতে শেখো। আমার দাঁত পড়ে গেছে, তাতে আমার দোষ কোথায়? কেন আমার স্বামী আমাকে পছন্দ করে না? আমাকে তো আমার রূপ দেখেই আমার স্বামী বিয়ে করে এনেছে, তবে এখন কেন আমার মুখের দিকে তাকায় না পর্যন্ত? তুমি আমার সহায় হও, আমার দাঁতগুলো আমাকে ফিরিয়ে দাও। তুমি তো চাইলেই সব কিছু সম্ভব। পরের দিন সকালে ঘুম ভেঙে যায় আশার। সে নিজের মধ্যে কিছু একটা পরিবর্তন লক্ষ্য করে। সকালে ছেলের ঘুম ভাঙানোর জন্য ছেলের রুমে যায় সে। সুকুমার, ওঠ বাবা, অনেক বেলা হয়েছে। সুপ্রভাত মা, তোমার দিন অনেক ভালো কাটুক। কথাটা শুনে কিছুটা মন খারাপ হয় আশার। সত্যি কি তার দিন ভালো কাটবে? দাঁত পড়ে যাওয়ার পর থেকে তার স্বামী তার সাথে ঘুমায় না পর্যন্ত, যাতে সকালে ঘুম ভেঙে তার মুখটা না দেখতে হয়। তার মতে তার মুখ দেখলেই স্বামীর দিন খারাপ যাবে। নিজেকে সামলে নিজে বলে, তোর দিনও খুব ভালোভাবে কাটুক, ওঠ এবার। আজকে নাস্তা কি বানিয়েছো মা? ওই তো তুই যেইগুলো পছন্দ করিস ওই সবগুলোই আছে। মা কি বললে, আবার একটু বলো তো। তুই কি কানে শুনতে পাচ্ছিস না নাকি? বললাম যে তোর পছন্দ মতোই সব বানিয়েছি। মা তুমি একটু হা করো তো। কেন, কি হয়েছে? হা করো। তোমার মুখের ভেতরে কি যে একটা জলজল করছে মা। কি বলছিস? কি জ্বলবে? স্বর্ণের দাঁত মা, তোমার সামনে দুটো স্বর্ণের দাঁত উঠেছে, দেখো তো আয়নাতে। কই গো গিন্নি, জলদি এসো। কি হলো, সব কি কালা হয়ে গেল? কানে শুনতে পাচ্ছ না? কতক্ষণ ডাকবার? কালা হয়নি, কি বলছিলে বলো। জমিদার গিন্নির এই দৃঢ় ভঙ্গিতে কথা বলতে দেখে জমিদার কিছুটা অবাক হয়ে যান। এভাবে কথা বলছো কেন? তোমার সাহস তো কম নয়। আপনি আমার সাথে যেভাবে কথা বলবেন এখন থেকে আমি সেইভাবেই আপনার সাথে কথা বলবো। মানে তুমি আমার সাথে নিচু স্বরে কথা বলবে? খবরদার, না হলে তোমাকে এখান থেকে বিদায় করে দেব। আপনি কি ভেবেছেন আপনার এখানে ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা নেই? আপনার বাড়ি চাইতে বিশাল বাড়ি আমার বাবার, আর আমার জন্য আমার বাবার বাড়ির দরজা চিরদিন খোলা আছে। আপনি ভাববেন না বাধ্য হয়ে আমাকে এখানে থাকতেই হবে। এখান থেকে যদি আপনি আমাকে সম্মান না দেন তাহলে আমি কালকে বাবার বাড়ি চলে যাব। এরপর আপনি আপনার জমি দায়িত্ব বাড়ি নিয়েই থাকবেন। জমিদার চিন্তা করলেন, সত্যি সত্যি তার স্ত্রী তাকে যদি ছেড়ে চলে যায়, তাকে সবার সামনে ছোট হতে হবে। তিনি আর মুখ তুলে তাকাতে পারবেন না মানুষের দিকে। তাই মিনমিন ছুড়ে বললেন, আহা গিন্নি, রাগ করছো কেন? আমি তো একটু মজা করেই কথাগুলো বলেছি। এখন থেকে মজার ছলে আমার সাথে এমন ব্যবহার একদম করবেন না। আর আপনার চাদর এনে দিচ্ছি। ঠিক আছে। সুকুমার দূর থেকে সব কিছু দেখছিল। সে মনে মনে ভাবল, আজ তার মায়ের কি হয়েছে?
মাকে এমন দৃঢ়স্বরে কখনো তো সে কথা বলতে দেখেনি। আজ আমার কি হলো মা? আমি তো কখনো এমন ব্যবহার করি না আমার স্বামীর সাথে। তোকে স্বর্ণের দুটো দাঁত দিয়ে দিলাম, এখন থেকে নিজের কথা নিজেই বলবি, তোর হয়ে আর কাউকে কথা বলতে হবে না।